সমস্যা থেকে উত্তরণের জন্য আপনি আমাদেরকে নির্দিষ্টভাবে আমাদেরকে এবং আমাদের দায়িত্ব নিয়ে আপনি যদি আমাদেরকে এই বাধা থেকে মুক্ত করেন, আমরা আশা করব ফেরিতে আপনাদেরকে এর চাইতে আগামী বছর আসবেন এর চাইতে ভালো কৃষক দল সহযোগিতা করার জন্য আজকে দৃষ্টি এই আপনারা এখানে আসছেন। আমাদের প্রধান অতিথিও সেই ঢাকা শহর থেকে আসছে, সবাইকে এই দৃষ্টিতেও আসে উপস্থিত হয় আজকের এই মহৎ সাথে সফলতা আনার জন্য সবার সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী। সম্মানিত প্রধান অতিথি, বিগত 1 বছর আমরা বিভিন্ন উপজেলা থেকে, আপনি জানেন, আপনি এবং বাবুল ভাই আসার পর থেকে সারা বাংলাদেশে যেরকম জাগরণ সৃষ্টি হয়েছে, আমরা মনে করব ফেনীতে এরকম একটা জাগরণ ছোটখাটো করার চেষ্টা করছি আমরা। পাশাপাশি আমরা বলবো বিগত আমলের রাজনীতি সম্বন্ধে অনেকে এখানে জানেন, অনেকে বলেছেন। আমি বলতে চাই শুধু অনেক এগিয়ে যাবে যাদেরকে এই সাপোর্টিং কথাবার্তা দিয়ে আমরা আগ্রহ প্রকাশ করে রাজপথে নেমে আজকে 1 বছর 2 মাস রাজপথে প্রতিটা প্রোগ্রাম এক একজন এই কথাও বলে যে বিএনপি করাকালীন যত প্রোগ্রামে যায় নাই, কৃষক দলের 1 বছর তার চেয়ে বেশি প্রোগ্রামে গেছে। এখন যদি কমিটির বেলা যদি আমরা বাইরে রাতারের পুনর কারণ দিতে পারি, আমরা বেঁচতে যাবো তো। কারণ এটা তো তাঁতি দলের মতো ছিল সোনার ফেরিতে। ফেনীতে কৃষক দল তাঁতি দল বা অন্যান্য অঙ্গ সংগঠনের মতো ছিল। এখানে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল মানে ছিল উজ্জীবিত, আর বাকিরা সমস্ত অন্য একদম ছোটখাটো দলের মতো ছিল। তাহলে কেন আজকে আমরা তাদেরকে নিয়ে উজ্জীবিত করছি? তাদেরকে যদি কমিটি না করি, অন্য একজন 5% একজনকে দিয়ে সে তাঁতি দলের মতো হয়ে যাবে, সে অন্যান্য অঙ্গ সংগঠনের মতো হয়ে যাবে। তো আমি বলবো, আমরা যাদেরকে উজ্জীবিত করেছি, যেসব উপজেলা নেতা কর্মীদেরকে এই দল করার জন্য আমরা বেছে বেছে আমরা নেতৃত্বকে আনছি, যারা আসছে। এবং আমি বলবো এরা ছাড়া আর বাইরে যদি আমরা কাউকে নেতৃত্ব দিই, তাহলে আমাদের কৃষক দল একদম পারবে না। আমি বলবো আমরা পরীক্ষিত সৈনিকদেরকে যেন কৃষক দলের দায়িত্ব দিতে পারি। আজকে আমার প্রধান অতিথির কাছে আমাদের সেই দাবিটি থাকবে। তাহলে আমরা আজকে জেলা বিএনপির নেতৃত্বে যখনই বলবে, আমরা এখন দেখিয়েছি, আমরা বিগত 6 মাসের সকল প্রোগ্রামগুলো আমাদের জেলা বিএনপি অবশ্যই আপনাদেরকে পার্সোনালি বলবে। আমি বলতে চাই, আমরা অনেক কষ্ট নিয়েছি, প্রতিনিয়ত প্রোগ্রামে যারা বিএনপির প্রোগ্রামে আমরা এটা হয়েছি। 28 অক্টোবরে অক্টোবরের পরে সকল প্রোগ্রামে আমরা ছিলাম এবং রাজপথেই ছিলাম। সুতরাং যাদেরকে দিয়ে রাজপথ কাটিয়েছি, আমরা যেন আগামী কমিটিগুলো, যে অসমাপ্ত কমিটি আছে সেই কমিটিগুলো এবং জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি, মাননীয় প্রধান অতিথি আমাদের এই কৃষক দলের মালিক আপনি এবং বাবু ভাই, আপনাদের নেতৃত্বে সুসংগঠিত সারা বাংলাদেশ এবং আমরা আপনাদের নেতৃত্বে এসেছি এখানে। আমরা যেন সুসংগঠিত ফেনী জেলা করতে পারি এবং প্রত্যেকটা উপজেলায় যেন কৃষক দল জাগরিত হয়, উজ্জীবিত হয়, সেই জন্য আমরা বাইরে রাজনীতি করবো না। আমরা তারেক রহমান, কৃষিবিদ হাসান জাফর এবং শহীদুল ইসলাম মাহমুদের রাজনীতি করবো। যতদিন ওনারা আছেন তাদের রাজনীতি করবো, ওনারা পরিবর্তন হয়ে পরবর্তীতে যারা আসবেন তাদের রাজনীতি করবো। এইখানে কোনো বাইরে রাজনীতি করলে এমনিতেই বিএনপি স্যার, এমনিতে বিএনপির অঙ্গ সংগঠন মানুষ হতাশ হয়ে আছে, এমনিতে অনেক কর্মীর অভাব, সমর্থকের অভাব। আমাদেরকে যদি আমি একটা উদাহরণ দিই, আমার সভাপতি একদিন উপজেলায় গিয়েছিল, ভাই আমরা তো কৃষক দলের নেতা তৈরি করার জন্য এসেছি। যে কোনো একজন নেতাকে বলেছে, নাম বলবো না, বিশ্বাস করেন মাননীয় প্রধান অতিথি, উনি একটা উপজেলার সাধারণ সম্পাদক, উনি কি বলে, কৃষক দল কে করবে, ভাই অমুকের নামটা লেখেন। অমুক হচ্ছে একটা দোকানের কর্মচারী, একটা উপজেলার লিডার
উপজেলা কমিটি করার জন্য মত বিনিময় করতে গেছে আমার সভাপতি এবং সাধারণ সম্পাদক। উনি বলে যে কি বাইক কৃষক কে করবে, ওই অমুকের নাম লেখেন, অমুক একটা দোকানের কর্মচারী। কিন্তু আমরা তো সেই কথা যদি শুনি আমরা তো বেঁচতে যাব। আজকের এই উজ্জীবিত কর্মী আমরা পাবো না। সুতরাং আমরা স্বাধীনতা চাই, এই দলের জন্য স্বাধীনতা চাই, এই দলকে উজ্জীবিত করতে স্বাধীনতা চাই, তাদের ভ্রমণকে দেশে ফিরিয়ে আনার জন্য, দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, এই দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা সুন্দর একটা কৃষক দলের উজ্জীবিত নেতাকর্মী তৈরি করতে চাই স্বাধীনভাবে আপনাদের হস্তক্ষেপে। আমরা কারো হস্তক্ষেপ চাই না, আমরা আপনাদের নেতৃত্বে এই রাজনীতি করতে চাই। সুতরাং আমরা কিছু বলবো না। আমি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার প্রধান আকর্ষণ, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফের তুহিন ভাই। তুহিন ভাইয়ের আগমন, তুহিন ভাই তোমাকে ফেনী জেলার পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে, কৃষক দলের পক্ষ থেকে তুহিন ভাই তোমাকে মুক্তি 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 চাই, মুক্তি চাই, তারেক রহমান বীরের বেঁচে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেঁচে। সবাই উঠে যান, সবাই উঠে যান, সবাই উঠে যান। ভাই আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ফেনী জেলা শাখার আয়োজনে আজকের এই মত বিনিময় সভা, মত বিনিময় সভায় উপস্থিত সভাপতি ফেনী জেলা কৃষক দলের বিভিন্ন সভাপতি জনাব জসিমউদ্দিন, সঞ্চালক ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যান, আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি ফেনী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শেখ ফরিদ পাহাড়, উপস্থিত বিশেষ অতিথি ফেনী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আলাউদ্দিন আনার, আজকের সভার বিশেষ অতিথি কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, আজকের সভার প্রধান বক্তা নোয়াখালীর কৃতি সন্তান চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিল হাসান পলাশ, চাঁদপুর জেলা কৃষক দলের চাঁদপুর জেলার কৃতি সন্তান কুমিল্লা বিভাগ কৃষক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ খোকন, আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন ব্যাপারী, চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক বদরুল আলম বদরুল, ফেনীর আরেক কৃতি সন্তান কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সদস্য রাশেদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য বশিরউদ্দিন আহমেদ, উপস্থিত
জাতীয়বাদী ছাত্রদলের সাবেক সদস্য, বর্তমান কৃষক দল নেতা, চট্টগ্রামের কৃতি সন্তান নাজিবউদ্দিন শাহীন সহ আজকের সভায় উপস্থিত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ফেনীর অত্যন্ত অন্তর থেকে আগত বিভিন্ন ইউনিট থেকে আগত আমার প্রিয় সংগঠন জাতীয় কৃষক দলের প্রিয় ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃষক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইরা, আজকের এই সভাটি কৃষক দলের সভা। কৃষক দলের অনেক ঐতিহ্য রয়েছে, সংগ্রাম ইতিহাস রয়েছে। এই সংগঠনটি যে আহ্বান সৃষ্টি করেছিলেন, প্রথম আহ্বায়ক ছিল আমাদের বিচারপতি আব্দুল সাত্তার, যিনি পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। জিয়া রহমান যখন বিএনপির চেয়ারম্যান, তখন আব্দুল সাত্তার একাধারে জাতীয় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং কৃষক দলের আহ্বায়ক। পরবর্তী আপনারা জানেন এই সংগঠনের যারা দায়িত্ব পালন করেছেন জনাব আব্দুর রহমান ভূঁইয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি সভাপতি, আমার আগের সভাপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যারা বারবার মহাসচিব দায়িত্ব পালন করছেন। মানববন্ধন তারা আপনাদের এই আগের সন্তান, তিনি সংসদের চেয়ারম্যান ছিলেন। বড় বড় নেতাদেরকে দিয়ে জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া এই সংগঠনের দায়িত্ব দিয়েছেন। এটি উদ্দেশ্য ছিল বাংলাদেশের সবচেয়ে বড় পেশা হচ্ছে কৃষি পেশা, যে পেশার 70 থেকে 80% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই পেশার সাথে জড়িত। এই পেশার মানুষকে সমন্বিত করার জন্য, কৃষকদের সুবিধার পাশে থাকার জন্য জিয়া রহমান জাতীয় কৃষক দল সৃষ্টি করেছিলেন। বিভিন্ন পথ পরিক্রমায় কয়েক যুগের পরে আমরা দায়িত্ব পেয়েছি। আমরা দায়িত্ব পাওয়ার পরে জাতীয় কৃষক দলকে শহীদ জিয়ার সেই স্বপ্ন পূরণের জন্য আমরা কাজ করে চলছি। প্রিয় ভাইরা, আজকে রকম সকালে ঢাকা থেকে বের হয়ে আপনাদের ফেনীর উদ্দেশ্যে আসা শুরু করলাম। কিছু দূর আসার পরে যেটা মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিশেষ করে কুমিল্লার পর থেকে এই পর্যন্ত একেবারে আমার গাড়ির গ্লাস একদম বৃষ্টিতে ছেড়ে গেছে, গাড়ির গতি হয়ে গেছে। আমি মনে করেছিলাম এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, যেখানে 11টায় আপনাদের সময় দেওয়া ছিল, ওই 10টার সময় 10 মিনিট আসে দেখলাম এই হলরুম এখানে পূর্ণ হয়ে গেছে। আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেনী কৃষক দল প্রমাণ করেছে, গত 1 বছরের কৃষক দল, জেলা কৃষক দল, তারা সাংগঠনিক কাজ করছে বলেই আজকে কৃষক দলের এই অবস্থা। প্রিয় ভাইরা, এই যে আন্দোলন সংগ্রাম গেল 28 তারিখের পরে বাংলাদেশের বিভিন্ন জেলায় শহীদ জিয়ার সৈনিকরা, বিভিন্ন আত্মসংগঠন, যারা অপেক্ষিত তরুণ, ছাত্র দল সবচেয়ে তরুণ, যুব দল শ্রেষ্ঠ দল, তারা রাজপথে থেকে কাজ করার চেষ্টা করেছে। তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ফেনীর অবস্থা আপনারাই বলেছেন। ফেনী কি কৃষক দল আন্দোলন সংগ্রামে ছিল? অন্য সংগঠন করে ভালো ছিল নাকি? তবে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন, ঢাকার রাজপথে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি নির্বাচন পর্যন্ত যে সংগঠনটি রাজপথে বেশি সাহসিকতা দেখিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয় কৃষক দল। ঢাকার কেন্দ্রীয় কারাগারে সবচেয়ে বেশি নেতাকর্মী ছিল জাতীয় কৃষক দলে। ঢাকার শহরে রাজধানীর বুকে সবচেয়ে বড় মিছিল করেছে জাতীয় কৃষক দল। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ফেনী সহ জাতীয় কৃষক দলের নেতৃবৃন্দ, অন্যান্য অঙ্গ সংগঠনের বয়সী প্রবীণ, আমাদের কেন্দ্রীয় সংসদে
প্রায় 50 ভাগের উপরে চাকরি হচ্ছে 50 বয়স। আমিও এক সময় এই বিশ্ববিদ্যালয়ের সকলের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলাম, আজ থেকে প্রায় 25-30 বছর আগে। আজ থেকে 25-30 বছর আমার যে সাহসিকতা ছিল, বয়সের উদ্যম ছিল, তারুণ্যের তীব্রতা ছিল, আমি যা করেছি সেই সময় এখন এটা করা সম্ভব নয়। তবে জাতীয় কৃষক দলের আমি এবং আমার সাধারণ সম্পাদক সরাসরি অন্যান্য অংশগ্রহণ করা ছিল না, আপনারা জানেন, যে কারণে আমরা আমার সাধারণ সম্পাদকের সামনে থেকে অধিকাংশ মিছিলের নেতৃত্ব দিয়েছি। আমরা ভাইরা এই কৃষক দলের কথা বললাম। আজকে যে উদ্দেশ্য নিয়ে আজকে এই মতিউর সভা, আজ থেকে 1 মাস আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির 4টি অঙ্গ সংগঠন, জাতীয় ছাত্র দল, জাতীয় যুব দল, জাতীয় কৃষক দল এবং জাতীয় স্বেচ্ছাসেবক দলের শীর্ষ প্রায় 300 নেতাকর্মীকে গুলশানের চেয়ারপারসনের মাধ্যমে ডেকে আমাদের এই কর্মীর সম্পর্কে সারা দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছিলেন। তার অংশ হিসাবে অন্যান্য 3টি অঙ্গ সংগঠন তারা বিভিন্ন নাম দিয়ে, কেউ কর্মী সভা, কেউ মতিউর সভা, কেউ যুবদল সভা, বিভিন্ন নাম দিয়ে আমরা সারা দেশে কাজ করছি। আজকে তার অংশ হিসাবে আজকে আমরা ফেনী জেলায় এসেছি কৃষক দলের আজকে মতিউর সভা। আজকে তিনি আমাদের যে মেসেজ দিয়েছে, আমরা যে সংবাদ দিয়ে, যে পরিকল্পনা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি, তার প্রথম উদ্দেশ্য আপনারা জানেন, গত 28 তারিখের পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সরকারকে সাহায্য করার জন্য বিভিন্ন কর্মসূচি দিয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের রাজনীতির মধ্যে যে বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় যে রাজনীতি চলছে, সেখানে ভাইয়ের রাজনীতি চলছে। কেন্দ্রীয় নির্দেশের পরেও অনেক যারা ভাইরা, যারা আগামী এমপি বলতে চায়, তাদের অনেকের কারণে, সবাই না, অনেকে তাদের নেতৃবৃন্দ কর্মীদেরকে আন্দোলনের সময় বেশি সিরিয়াস করা বাধা দিয়েছে। আমরা কি সেটি অবসর চাই না? তাই আজকে আপনি ব্যানার দিয়েছেন। এই ব্যানারে সভাপতির নাম নেই, প্রধানমন্ত্রীর নাম নেই, বিশেষ অতিথির নাম নেই, প্রধান বক্তার নাম নেই। এখন থেকে বাংলাদেশ জাতীয় কৃষক দল সহ শহীদ জিয়ার সমস্ত নেতাকর্মীরা আমরা কোন ভাইয়ের রাজনীতি করতে রাজি নই। প্রিয় ভাইরা, আমাদের নেতাবৃন্দ, আমাদের আদর্শ নেতা জিয়া রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আপনারা জানেন, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে 11টি সেক্টর ভাগ করা হয়েছিল। একটি সেক্টরের কমান্ডার ছিলেন 11 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন জেট ফোর্সের অধিনায়ক ছিলেন আমাদের জিয়া রহমান। বাকি 10টি সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করেছে, ভারতে থেকে যুদ্ধ করেছে। একমাত্র 11টি সেক্টরের মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমান, মেজর জিয়া রহমান একদিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতার সংগ্রামে সাহস জুগিয়েছে, অন্যদিকে 11টি সেক্টর কমান্ডার একমাত্র কমান্ডার মেজর জিয়া রহমান বাংলাদেশের মধ্যে থেকে সরাসরি প্রত্যেকটি যুদ্ধে নিজে উপস্থিত থেকে যুদ্ধ পরিচালনা করেছেন। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সরকারের সবচেয়ে বড় সাহসী যোদ্ধা হচ্ছে মেজর জিয়া রহমান, যিনি পরবর্তীতে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষকে সুখী সমৃদ্ধের সাথে বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বিএনপি গঠন করেছেন। সেই নেতা আমাদের সবার প্রিয়, যিনি 19 দফা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতির পরিণতি হিসাবে বাংলাদেশ অধিষ্ঠিত হয়েছিলেন। সেই আদর্শিক নেতা আমাদের নেতা জিয়া রহমান। পরবর্তীতে জিয়া রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয়
যিনি 9 বছর কোন আপোষ না করে বাংলাদেশ থেকে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশে গণতন্ত্রের নতুন ধারা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, সেই প্রিয় নেতা হচ্ছে, সেই নেতা হচ্ছে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধু 9 বছর আন্দোলন সংগ্রাম করেনি, গত 5-6 বছর সারা বাংলাদেশে কোটি কোটি শহীদ জিয়া আদর্শের সৈনিকদের রক্ষা করার জন্য, এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য নিজের জীবন বিপন্ন করে জেলখানায় নির্যাতন কারাবাস করছেন 2 বছর। এখন পর্যন্ত গৃহবন্দী হয়েছেন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, যে সুবিধা ভোগ করেন সমস্ত নাগরিক সুবিধা এই সরকার তাকে বঞ্চিত করেছে। প্রিয় ভাইরা, তারা গণতান্ত্রিক অধিকার বঞ্চিত করেছে, তাকে রাজনৈতিক অধিকার বঞ্চিত করেছে, তার সুচিকিৎসার সেই অধিকার স্বাধীনতাকে বঞ্চিত করেছে। প্রিয় ভাইরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা হাজার হাজার করে দুর্নীতি করেছে, তাদের ওয়ার্ড পর্যায়ের নেতৃত্বে তারা যদি সামান্য অসুখ হয়, হাঁচি কাশি হয়, জ্বর হয়, তারা বিদেশে চিকিৎসা করতে যায়। আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যার চিকিৎসকরা ইতিমধ্যে বলেছেন তাকে যদি উন্নত বিশ্বে থেকে চিকিৎসা দেওয়া হয়, যদি লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, যেটা বাংলাদেশে সম্ভব না, তাহলে আল্লাহর রহমতে আমাদের নেত্রী এই বয়সও আরো 15-20 বছর হয়তো বেঁচে যেতে পারে। এরপরও বারবার পরিবার থেকে, দলের পক্ষ থেকে এই সরকারের কাছে দাবি জানানো হয়েছে তার সুচিকিৎসার জন্য, কিন্তু সরকার সে অনুমতি দেয়নি। প্রিয় ভাইরা, এই মুহূর্তে যদি বেগম খালেদা জিয়া এই সরকারের সাপোর্ট করে, আজকে আপোষ করবে, কালকেই তাকে উন্নত চিকিৎসার জন্য সরকার দেশ পাঠিয়ে দেবে। শুধুমাত্র সকাল থেকে রাত, সূর্যাস্ত থেকে যুদ্ধাস্ত পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল তার অঙ্গ সহযোগী সংগঠনকে আধুনিক সময়োপযোগী আন্দোলনকারী দল পরিণত করার জন্য কাজ করে চলছে, যিনি প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা স্কাইপের মাধ্যমে আমাদেরকে সময় দিচ্ছে, যিনি ইচ্ছা করলেই এই সরকারের সে আপোষ করে দেশে ফিরে আসতে পারে। তিনি তার জীবনের সবচেয়ে স্বর্ণিম সময়গুলো দেশ থেকে দূরে রয়েছে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের একমাত্র নেতা। এখন থেকে আমরা কোনো ভাইয়ের রাজনীতি করব না। আমাদেরকে জনাব তারেক রহমান যেভাবে চলতে বলে, যেভাবে আন্দোলন করতে বলে, যেভাবে আমাদের দল পরিচালনা করে, সেইভাবে আমরা দল পরিচালনা করবো। সবাই ধন্যবাদ। প্রিয় ভাইরা, আজকে যখন আমরা আজকে সভা করছি, তখন বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষই ভালো নেই। সবচেয়ে খারাপ হয়েছে বাংলাদেশের কৃষক সমাজ। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত 2-3 বছর কৃষি পণ্যের যেভাবে দাম বৃদ্ধি পেয়েছে, কৃষি উপকরণের দাম বৃদ্ধি পেয়েছে, সারের দাম, ডিজেলের দাম, বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এই কৃষি পেশাকে এই সরকার একটি অলাভজনক পেশায় পরিণত করেছে। আপনারা দেখেছেন শেরপুরের লালিতা বাড়িতে, সেখানে কৃষক তার নিজের জমিতে যন্ত্র স্থাপন করতে গিয়েছিল। সেখানে কৃষক লীগের নেতৃবৃন্দ, এখানে সরকারি দলের মাস্তানরা তাকে শেষ পাম্প বসাতে দেয়নি। রাগে ক্ষোভে দিনের বেলায় নিজের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে তিনি আত্মহত্যা করেছে। আমরা জাতীয় কৃষক দল সেই পরিবারের পাশে দিয়েছি, তাদেরকে আশ্বাস দিয়েছি, আর্থিকভাবে সহায়তা করেছি। রাজশাহী পূর্বগাড়িতে 2 জন আদিবাসী কৃষক
সেখানে সেচের পানি না পেয়ে, কৃষিকাজ না করতে পেয়ে, সেখানে যে পেস্টিসাইড বা বীজ দিয়ে ক্ষেতের পোকামাকড় ধ্বংস করা হয়, সেই ওষুধ খেয়ে সেই বীজকে তারা আত্মহত্যা করেছে। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের কৃষকরা কোন সময় দেখা যায়নি এমন হতাশার মধ্যে তারা বিভিন্ন প্রান্তে আত্মহত্যা করা শুরু করেছে। শুধু কি কৃষক, বাংলাদেশের কোন শ্রেণী পেশা মানুষই এই সরকার ভালো আছে? ভালো থাকতে পারে না। কারণ এই সরকার ক্ষমতা আসার আগে তারা বলেছিল বিনামূল্যে সার দেবে। বিনামূল্যে কি সার দিয়েছে? উপরন্ত গত 15 বছরে তারা এই সারের দাম 4 থেকে 5 গুণ বৃদ্ধি করেছে। প্রিয় ভাইরা, ছাত্রদের কথা কি বলবো? দেশে এখন লক্ষ কোটি শিক্ষিত যুবকরা বেকার রয়েছে। তারা ক্ষমতা আসার বলেছিল ঘরে ঘরে চাকরি দেব। ঘরে ঘরে কি চাকরি দিয়েছে? উপরন্ত চাকরি তো দেয়নি। যাদের পরিবারের একজন সদস্য বিএনপি কর্মী সমর্থন করেছে, যারা চাকরিতে ছিল তাদেরকেও চাকরিচ্যুত করেছে, অথবা এমন যারা পোস্টিং দিয়েছে লেস ইম্পর্টেন্ট প্লেসে, সেখান থেকে দেশের জন্য কাজ করার কোনো সুযোগ নেই। প্রিয় ভাইরা, আপনাকে প্রশ্ন করতে চাই, যে দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দেশের মাটিতে থেকে সম্মুখ যুদ্ধ করেছে, যে নেতা বাংলাদেশে 75 সালে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে, মাত্র 3 বছরের মধ্যে 75 সালে সেই সরকার যখন বাংলাদেশের মানুষের খাবার দিতে পারেনি, দুর্ভিক্ষ উপহার দিয়েছে, ঢাকার রাজপথে এক টুকরো নোংরা খাবারের জন্য কুকুর আর মানুষ যুদ্ধ করেছে। সেই সময় জিয়া রহমান ক্ষমতায় এসে মাত্র 2 বছরে দুর্ভিক্ষের বিরুদ্ধে বাংলাদেশকে তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। 3 বছরের মাথায় পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে জিয়া রহমান খাদ্য রপ্তানিকার দেশ পরিণত করেছেন। সেই নেতার দল আমরা করি, সেই নেতার তৈরি দল করে আমরা চাকরি পাবো না, এটাকে আমরা মেনে নিতে পারি? আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্যের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। স্বাধীনতার ঘোষকের দল জিয়া রহমানের দলের নেতারা এই স্বাধীন দেশে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, এটাকে আমরা মেনে নিতে পারি? প্রিয় ভাইরা, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। গত 7 জানুয়ারি নির্বাচন, যে নির্বাচনে এই সরকারের অবৈধ প্রধানমন্ত্রী, দেয়ানি নির্বাচনের প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা খরচ করে, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে বাংলাদেশের 1 কোটি অতি দরিদ্র, হতদরিদ্র, কার্ডধারী গোষ্ঠী যারা খুব অল্প টাকায় বিভিন্ন রাষ্ট্রের সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাদেরকে ভয় দেখিয়ে, আমাদেরকে ঘুম করে জেলে আটকিয়ে রেখে উনি বাংলাদেশের মানুষকে 7 জানুয়ারি নির্বাচনে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আর আমাদের তারেক রহমান পুরো টাকা পয়সা খরচ করেনি, কাউকে ভয়ও দেখেনি, শুধু জাতির উদ্দেশ্যে একটি ভাষণ যেটি সম্প্রচার করা হয়েছিল না কোনো রাষ্ট্রীয় মিডিয়াতে কিংবা কোনো টিভি পত্রিকায়, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষকে 7 জানুয়ারি নির্বাচনে ভোট বয়কট করতে এবং ভোট কেন্দ্রে না করেছিলেন। প্রিয় ভাইয়া, আমরা কি দেখলাম? ওই নেত্রী সারা দিয়ে মাত্র 5 ভাগ মানুষ সেদিন ভোট কেন্দ্রে ভোট দিয়ে গিয়েছিল। আর আমাদের প্রিয়তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ্বানের সাড়া দিয়ে বাংলাদেশের 95 ভাগ মানুষ 7 জানুয়ারি নির্বাচন করতে চায়নি। আপনারা কি ভোট কেন্দ্রে গিয়েছিলেন? আপনারা ভোট কেন্দ্রে যাননি। বাংলাদেশের 95 ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি। প্রিয় ভাইরা, আমি ব্যক্তিগতভাবে 40 বছর রাজনীতির সাথে জড়িত,
আজকের এই মতবিনিময় সভার মধ্য দিয়ে আমি আশ্বস্ত করতে চাই, আমরা বিশ্বাস করি যে ভোটে বাংলাদেশের 95% মানুষ ভোট দিতে চায় না, যে ভোটে বাংলাদেশের 95% মানুষ ঘৃণা ভয়ে সে নির্বাচনকে প্রত্যাহার করে, আমরা যদি রাজপথে থাকতে পারি, বাংলাদেশের 95% মানুষকে সংগঠিত করে রাজপথে থাকতে পারি, তাহলে আগামী 6 মাসও এই সরকার ক্ষমতা থাকবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সংগঠন গড়ে তুলতে হবে। প্রিয় ভাইরা, আপনারা দাবি জানিয়েছেন, এখানে কমিটি হল আমাদের জুজুয়ারা লেখা দিয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করে চাই, আমি আগামী 7 দিনের মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা বলে আপনাদের যে জটিলতা আছে সেই জটিলতা নিরসন করে আপনাদের কমিটি করা সেই। প্রিয় ভাইরা, আমরা বিশ্বাস করি বাংলাদেশের 95% মানুষ আজকে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা তাদের নৈতিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, মৌলিক অধিকার ভোট তারা প্রয়োগ করেনি, কারণ জানে এই নির্বাচন জনগণের প্রতিনিধিত্ব করে না। আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যখনই এই 95% মানুষকে চূড়ান্ত আন্দোলন ঘোষণা করবে, সেই চূড়ান্ত আন্দোলনের পরে এই সরকারের পতন হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটি প্রসঙ্গ, বেনজির আজিজ প্রসঙ্গ। প্রিয় ভাইরা, তাদের প্রশ্ন করতে চাই, পুলিশের একজন অনেক এখানে হয়তো পুলিশের অনেক সদস্য রয়েছেন, তাদেরকে প্রশ্ন করতে চাই, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আজকে দেশের প্রত্যেকটি বিষয়ে বিদ্যুৎ বিল থেকে শুরু করে যে অবস্থা, আমাদের পুলিশ ভাইরা তাদের কি বলবো? আপনারা তো শুনেছি অনেক পুলিশ সদস্য আমাদেরকে বলেছেন, বাজার করতে গেলে টাকার অভাবে, অর্থ অভাবে ভালো করে বাজার করতে পারে না, মাছ মাংস কিনতে পারে না, তারা বাড়ি ভাড়া দিতে পারে না টাকার অভাবে, তাদের সন্তানদের স্কুলে বেতন দিতে পারে না। আর পুলিশ প্রধান তিনি হাজার হাজার কোটি টাকা সম্পদ লুণ্ঠন করে দেশে বাড়ি গাড়ি করেছেন, দেশের বাইরে পাচার করেছেন। পুলিশ ভাইদের বলবো, আপনারা কষ্ট করে দেশ গঠনে কাজ করবেন, তাদের নির্দেশে অনেক সময় আমাদের নেতাকর্মীকে নির্যাতন করবেন, হত্যা করবেন, গুম করবেন। আপনাদের পুলিশ প্রধান হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বাড়ি গাড়ি করবেন, দেশে পাচার করবেন। সবচেয়ে আশ্চর্যের কথা, এই পুলিশ প্রধান বেনজিরের মেয়ে, আদরের মেয়ে, তার বিশ্রাম দেওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে দামি এলাকা, অভিজাত এলাকা গুলশানে 40 কোটি টাকাতে ফ্ল্যাট কিনে দিয়েছেন, বিশ্রাম রেস্ট হাউস বানিয়ে দিয়েছেন। সেম প্রিয় ভাই, পুলিশ ভাইরা, আপনাদের বলতে চাই, আসুন আমরা মনে করি যে 95% মানুষ 7 জানুয়ারি নির্বাচন ভোট দেয়নি, আপনারা আমাদের সেই 95% মানুষের একটা অংশ। আমরা আগামীতে যখন আন্দোলন সংগ্রাম ঘোষণা করব, দয়া করে অতীতে 15 বছরে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছেন, খুনে খুন করেছেন, অনেক মায়ের বুক খালি করেছেন, লক্ষ লক্ষ মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে পড়েছেন, লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে কেউ জেলে রয়েছেন, এখন কেউ কোর্টের বারান্দায় সময় কাটাতে হচ্ছে। আমরা প্রত্যাশা করব দেশ পুলিশের সদস্যদেরকে, যারা এই সরকারের এই সামান্য বেতনে আপনাদের সংসার চালাতে পারেন না, বিভিন্ন কষ্টের মধ্যে, তাও 1990 সালের মতো, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মতো আমাদের পাশে থেকে আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা প্রত্যাশা করি এই সরকারের বিদায়ের পরে দেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আর সেই সরকার প্রতিষ্ঠা হলে আমরা বাংলাদেশকে গুম খুলে বাংলাদেশ দেখতে চাই না। বাংলাদেশকে এটি মানবিক বাংলাদেশ, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশকে একটি ন্যায় বিচারে বাংলাদেশ, বাংলাদেশকে সামাজিক বাংলাদেশ, বাংলাদেশকে শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশে পরিণত করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত হয়ে
আগামী আন্দোলন সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করার উদ্যত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।